আসসালামু আলাইকুম। বিশ্ববিখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনে তারেক রহমানের যে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে তা নিঃসন্দেহে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হচ্ছে। দেশে ফেরার পর এটি তার কোনো প্রথম সাক্ষাৎকার কোনো গণমাধ্যমকে দেয়া, এবং নিঃসন্দেহে আমরা এটুকু বলতে পারি এই সাক্ষাৎকারে তারেক রহমান তার রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যেভাবে তুলে ধরেছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু যে বিষয়ে একটু কথা বলতে চাই তা হচ্ছে টাইম ম্যাগাজিনের এই লেখার বাংলা অনুবাদ আমাদের বিভিন্ন গণমাধ্যমে যেভাবে প্রকাশিত হয়েছে হাতে গোনা দু চারটি ছাড়া এই মুহূর্তে অন্তত যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত হতে পারে সেই দুটি বিষয়ই অ্যাভয়েড করে যাওয়া হয়েছে। কি কারণ এর পেছনে আমি জানি না, আমি সে বিষয়ে আসছি। তারেক রহমান ভিন্ন ধাঁচের কিছু কথা তুলে ধরেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের আগামী ভবিষ্যৎ বিনির্মাণে, বিশেষ করে অর্থনৈতিক জায়গা থেকে। তিনি বলেছেন ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় 12,000 মাইল খাল খনন করা হবে, পরিবেশ রক্ষায় বছরে 5 কোটি গাছ লাগানো হবে, রাজধানী ঢাকার বায়ু দূষণ কমাতে 50টি নতুন সবুজ এলাকা তৈরির পরিকল্পনা বিএনপি রয়েছে, বড় বড় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে উদ্যোগী ভূমিকা নেওয়া হবে, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বেসরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যসেবা উন্নত করা এবং কারিগরি শিক্ষার মাধ্যমে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলা হবে। এগুলো আমার কাছে অন্তত খুবই ইম্পর্ট্যান্ট। গতানুগতিক যে কথাগুলো বলা হয় সেই সব প্রতিশ্রুতির বাইরে এগুলো খুবই কার্যকরী পরিকল্পনা। যদি সত্যিই বিএনপি ক্ষমতায় এসে এগুলো বাস্তবায়ন করতে পারে অবশ্যই সেটি উল্লেখ খুবই গুরুত্বপূর্ণ। এবং তারেক রহমান আরেকটি কথা বলেছেন এইসব বিষয়ে, তা হচ্ছে তিনি তার পরিকল্পনা যদি 30% বাস্তবায়ন করতে পারেন তাহলে দেশের অগণিত মানুষের সমর্থন তিনি পাবেন। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। অন্য কারোর মতন শতভাগ প্রতিশ্রুতি পূরণ করা হবে, এ করা হবে, সে করা হবে, সেই ধরনের কথার ধার তিনি ধারেননি। এখন যে কথাটাই বলছিলাম, যে দুটি বিষয় এড়িয়ে যাওয়া হচ্ছে আমাদের গণমাধ্যমগুলোতে বাংলা অনুবাদের ক্ষেত্রে, এবং এই প্রবণতা আমরা আওয়ামী লীগ আমলেও দেখেছি। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন এই টাইম ম্যাগাজিন সহ আরও বিভিন্ন ইংরেজি আন্তর্জাতিক গণমাধ্যমে যেসব বিষয়ে লেখালেখি হতো তার অংশ বিশেষ পাশ কাটিয়ে যাওয়া হতো, ওগুলো খুব একটা ফোকাস করা হতো না। নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা ঠিক হচ্ছে কিনা এমন প্রশ্ন ছিল টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে। তারেক রহমান তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। কেন নন? তিনি বলছেন যে আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ যে করা হবে না তার নিশ্চয়তা কি? তবে অপরাধীদের শাস্তির বিষয়ে তিনি যে আপোষহীন সে বিষয়টি উল্লেখ করেছেন। এই অংশটি এই মুহূর্তে অবশ্যই যথেষ্ট আলোচনার দাবি রাখে। কেন রাখে? খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীর উপর আওয়ামী লীগ স্টিম রোলার চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, এগুলো সবই সত্য কথা, অস্বীকার করার কিছু নেই। কিন্তু এসবের পরেও তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। এই মেসেজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আবার আমরা একটু খটকার মধ্যে পড়ে যাই যে আসলে তিনি এই কথাটি কতটা সততার সঙ্গে বলছেন সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। আওয়ামী লীগকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল জুলাই অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে বা অন্যান্য দলের পক্ষ থেকে, বিএনপি কিন্তু তখন স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে তারা কোনো দল নিষিদ্ধ করার বিপক্ষে। কিন্তু যখন আবার সেই কাজটিই করা হলো এনসিপি নেতাদের দাবির মুখে, তখন আবার বিএনপি স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছিল যে তারা এটিকে সাধুবাদ জানায়, এটির কৃতিত্ব বা তারা নিতে চাইছিল। বাস্তবতা তখন এমনই ছিল, বিএনপি যদি দৃঢ় অবস্থানে থাকতো না এটি করা যাবে না তাহলে হয়তো ইউনূস সরকার এটি করতে পারতো না এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হতো না। আওয়ামী লীগের শীর্ষ রাজনীতিবিদরা পলাতক, দুর্নীতিবাজরা পলাতক, তাদের বিচার অবশ্যই
দেশের প্রতিটি সুবুদ্ধি সম্পন্ন মানুষ চান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না করলে তো অন্তত এই নির্বাচনে অংশ নিতে পারত। এবং সেই জায়গা থেকে এই নির্বাচন যে অনুষ্ঠিত হওয়ার আগেই তুমুলভাবে বিতর্কের মধ্যে পড়েছে, এটি তো পড়তো না। আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিলে নিঃসন্দেহে হারত। কত আসনের ব্যবধানে হারত সেটা অন্য কথা, হারত এটুকু নিশ্চিত করে বলা যায়, চোখ বন্ধ করে বলা যায়। কিন্তু সেই সুযোগটি বিএনপি নিতে পারল না। কেন? যে এটির পক্ষে অবস্থান নিলে, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই বিষয়ের পক্ষে অবস্থান নিলে হয়তো জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে চলে যাওয়া হয়, বা এই যে তরুণরা তারা বিএনপিকে কতটুকু সাপোর্ট করবে সেটা নিয়ে একটা কনফিউশনের মধ্যে বিএনপি নিঃসন্দেহে ছিল। কিন্তু যদি সত্যিই আওয়ামী লীগ নির্বাচনে হতো, লাভের লাভটা তো অবশ্যই বিএনপির হতো। একটা ক্রেডিবল নির্বাচন আমরা পেতাম। যেই কৌশলটি আওয়ামী লীগ করে এসেছে গত তিনটি নির্বাচনে, এবং যে কারণে যথেষ্ট বিতর্কের মধ্যে পড়েছে, সেটি তো আর এবার হতো না। এবং এই কথাটা এখন চারিদিক থেকে উচ্চারিত হচ্ছে যে এই নির্বাচন, যে একতরফাভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার মধ্য দিয়ে বিজয়ী দল সরকার গঠন করলে সেই সরকারের স্থায়িত্ব কতদিন হবে। এবং পাশাপাশি আরও অনেক ধরনের ডিজাইনের কথা তো আমরা জানতে পারছি, বা নানানভাবে উচ্চারিত হচ্ছে যে এই যে হ্যানা ভোট, তার মধ্য দিয়ে যে সংসদ গঠিত হবে সেটি গণপরিষদ হিসেবে দায়িত্ব পালন করবে প্রথম 6 মাস, সেই 6 মাস এই ইউনূস সরকার কন্টিনিউ করবে। সেই 6 মাসের মধ্যে আবার মিস্টার ইউনূস সাহেব তিনি কি ডিজাইন আঁকবেন তা নিয়ে নানান ধরনের সন্দেহ রয়েছে। অতএব এই জায়গা থেকে বিএনপির সবচেয়ে বড় ভুল এই মুহূর্তে এসে এটিই যে তাতে কোনো নিশ্চয়ই বিভ্রান্তি থাকার কথা নয়। এবং আওয়ামী লীগকে যে এখনও এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রত্যাখ্যান করেনি সে কথা উঠে এসেছে মানে টাইম ম্যাগাজিনের এই প্রতিবেদনেই। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো, দক্ষিণ এশিয়া বিষয়ক যিনি রাজনৈতিক নানান বিষয় তুলে নিয়ে আসেন তার ব্যাখ্যার মাধ্যমে, সেই মাইকেল কুগেলম্যান বলছেন যে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে হাসিনার শাসন ব্যবস্থার প্রতি মানুষ আকৃষ্ট হতে থাকবে আরও বেশি। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি এবং অপশাসনের অভিযোগ ছিল, সেটিও টাইম ম্যাগাজিন উঠিয়ে নিয়ে আসছে। এখানে বলা হচ্ছে যে 2008 সালের দিকে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়র্টি তিনি কয়েকটি তার বার্তা পাঠিয়েছিলেন ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে। সেটি উইকিলিক্স ফাঁস করেছিল। উইকিলিক্সে ফাঁস করার তথ্যে বেরিয়ে এসেছিল যে এখানকার মার্কিন দূতাবাস ওয়াশিংটনে মেসেজ দিচ্ছে, গোপন তার বার্তা দিচ্ছে যে তারেক রহমান গণতন্ত্রের জন্য হুমকি, তাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না, আরও অনেক আপত্তিজনক পড়া করার শব্দ সেখানে লেখা ছিল, যেগুলো এখন আর আমি নতুন করে উচ্চারণ করতে চাই না। তো সেই বিষয় নিয়েও টাইম ম্যাগাজিন তারেক রহমানের কাছে প্রশ্ন রেখেছিল, এবং এটি সাহসের বিষয়। তারেক রহমান সেটি অস্বীকার করেননি। তিনি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, এরকম গোপন বার্তা পাঠানো হয়েছিল। তার বক্তব্যের মধ্য দিয়ে সেটি বেরিয়ে আসে। কিন্তু তিনি বলছেন যে তারা তো কিছু প্রমাণ করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে, দুর্নীতি বিষয়ে তারা কিছু প্রমাণ করতে না পারলেও যুক্তরাষ্ট্রের যেই মনোভাব তারেক রহমানের প্রতি ছিল তার কি কোনো চেঞ্জ এসেছে? সে বিষয়টি আমাদের কাছে এখনও রহস্যের মতন। তার কারণ গত কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্টে একজন মার্কিন কূটনীতিকের বক্তব্য নিয়ে যে রিপোর্টটি প্রকাশ হয়েছে সেটিও আমরা সবাই জানি। যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় দেখতে চায়। সেই জায়গা থেকে আসলে ভূ রাজনৈতিক জায়গা থেকে আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে সেই প্রশ্নের কিন্তু কোনো সমাধান এখনই মিলছে না। আরেকটি বিষয় সেটি হচ্ছে টাইম ম্যাগাজিন এই প্রতিবেদনে বলছে যেই ক্ষমতায় আসুক না কেন ভারতের সাথে সম্পর্ক মেরামত করা তার অগ্রাধিকার হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের 2500 মাইল দীর্ঘ সীমান্ত বিশ্বের দীর্ঘতম সীমান্তগুলোর মধ্যে একটি, যা ভারতকে বাংলাদেশি পণ্যের জন্য প্রাথমিক স্থল পরিবহন রুট এবং তুলা, শস্য, জ্বালানি, শিল্প উপকরণ এবং বিদ্যুৎ সব আমদানির একটি প্রধান উৎস করে তুলেছে।
সেই ভারতের সঙ্গে বাংলাদেশের এখনকার যে সম্পর্ক যে তলানিতে গিয়ে পৌঁছেছে, সেটি আগামীতে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে বা কী করা উচিত। তারেক রহমান বলছেন, খুবই চমৎকার উত্তর দিয়েছেন, আমাদের জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা সবার আগে, কিন্তু তারপরে আমি বলবো সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। খুব সাহসী একটি কথা বলেছেন। অবশ্যই তারেক রহমানের সাহসিকতার পরিচয় এখানে দিতে হয় যে তিনি অকপটে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন। যদিও সেই দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলছেন যে তারেক রহমানের মতো কেউ প্রকাশ্যে নয়াদিল্লিকে আলিঙ্গনের আহ্বান জানিয়ে বিশাল রাজনৈতিক ঝুঁকি নিচ্ছেন কিনা সেটি ভেবে দেখা দরকার। যদিও মাইকেল কুগেলম্যান অনেক বড় বিশ্লেষক, অনেক বড় বোদ্ধা হতে পারেন, কিন্তু আমার মনে হয় এটি তারেক রহমান সাহস করে বলেছেন, এটি তার রাজনৈতিক অন্যতম দূরদর্শীদের পরিচয়। তখন সবাই ভারত বিরোধিতার রাজনীতিকে পুঁজি করে আগামী নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। কেউ প্রকাশ্যে বলছে না ভারতের সাথে সখ্যতা গড়ে তোলার বিষয়টি। তারেক রহমান বলতে পেরেছেন এবং এটাই বাস্তবতা। যে যেভাবেই ধরুন না কেন, একটা বৃহৎ প্রতিবেশী